ওয়েস্ট হ্যাভেন, সকাল 10:45। আটলান্টিকের শীতল হাওয়া গায়ে এসে লাগছে। হারবার লাইনের ডিস্ট্রিক্টের চকচকে রাস্তাগুলোয় সারি সারি গ্লাস বিল্ডিং, আর তার মাঝেই আছে ইলিশিয়াম টাওয়ারের বিশাল সাইট। মাটি কাঁপিয়ে এখনো চলছে ড্রিলারের শব্দ, শ্রমিকদের ব্যস্ত ছোটাছুটি, ক্রেনের লোহার চেইনে লেগে থাকা মেটালিক টঙ্কার, সব মিলিয়ে যেন একটা জীবন্ত শিল্প স্থাপনা। সেখানেই গাড়ি থেকে নামলো শেহরান খান, ধীর ধারালো ভঙ্গিতে, ব্ল্যাক সানগ্লাস, হোয়াইট শার্ট, হাতে নীল প্রিন্ট ফোল্ডার আর ম্যাকবুক। কোনো কথা নয়, শুধু তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল চারপাশে। ওর হাঁটার ভঙ্গিতেই ছিল এক ধরনের অদ্ভুতের প্রশান্তি, যেন জায়গাটা ওরই এবং প্রজেক্টটাও কেবল ওর শিরায় শিরায় বয়ে চলা স্বপ্নের অংশ। ও কাজের জায়গায় অন্যরকম মানুষ, সাথে আছে রাহুল, মাসুক আর আরিফ। ঠিক তখনই অন্য একটি কালো এসইউভি থেকে নামলেন এড্রিয়ান ক্রেমার, ইলিশিয়াম টাওয়ারের পার্টনার, রিয়েল এস্টেট টাইকুন, শার্প শুট, কড়া দৃষ্টি। কিন্তু শেহরানের সামনে তাকে খানিকটা নরমই লাগলো। এড্রিয়ান এগিয়ে এসে হালকা হাসি নিয়ে, মর্নিং পার্টনার, রেডি ফর দ্য ওয়ার্ক থ্রু? শেহরান নিজের শেড নামালো না, একটা নিস্পৃহ মাথা নেড়ে কেবলই বলল, লেটস গেট দিস ডান। আই ওয়ান্ট এ ক্লিন ওয়ার্ক থ্রু। আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম, এড্রিয়ান। এক মুহূর্তের জন্য এড্রিয়ানের ঠোঁটে আধো হাসি খেলল, কারণ ও বুঝে গেছে আজ শেহরানের মুড বিজনেসেই অনলি। এড্রিয়ান কথা বলতে শুরু করলো, ফাউন্ডেশনের কাজ 63% শেষ হয়েছে। আমি চাই ফ্লোর স্ট্রেতে আমরা নতুন গ্রেড ব্যবহার করি। কস্ট একটু বাড়বে, কিন্তু সেফটি হবে। শেহরান ঠান্ডা গলায় কথা কেটে দিল, সেফটি কামস ফার্স্ট। ইলিশিয়াম টাওয়ার আমার নামে দাঁড়াবে, সেখানে 1 ইঞ্চিও কম্প্রোমাইজও চলবে না। সাইডের ভেতরে দুজন টাইটান হয়ে এগিয়ে যায় এবং রাহুল, মাসুক আর আরিফ তিনজনই ওদের সাথে হাঁটছে, যেন সবাই দুই পাওয়ার হাউসের ছায়ায় আছে। এড্রিয়ান এক জায়গায় থেমে ব্লু প্রিন্ট খুলে বলে, এই এলাকায় আমরা নতুন লোড বেয়ারিং স্ট্রাকচার যুক্ত করতে চাই। হাই ইফিসিয়েন্সি বাড়বে। শেহরান পাশ থেকে একবার তাকালো চতুর্দিকে, তার চোখে হিসেব চলছে। স্ট্রাকচারের প্রতিটি স্ক্রু পর্যন্ত যেন দেখছে, আর শ্রমিকদের দিকে তার স্টিল ফায়ার দৃষ্টি নিবদ্ধ। ঠান্ডা কণ্ঠে সে বলে, কনসেপ্ট ভালো, কিন্তু দুপুরের আগেই আমি স্ট্রেস টেস্ট রিপোর্ট চাই, বিকজ ডেটা ছাড়া আমি কিছুই সাইন করব না। এড্রিয়ান কিছুক্ষণ থেমেই সম্মতি জানায়, কারণ ওরা দুজনেই জানে ওটাই ওদের প্রজেক্টের জন্য বেস্ট হবে। এক শ্রমিক অসাবধানভাবে তাদের দিকে একটু দ্রুত আসে। এড্রিয়ান কিছু বলার আগেই শেহরান তার দিকে এমন চোখে তাকায় যাতে লোকটা হোঁচট খেয়ে থেমে যায়। শেহরান খুব শান্ত স্বরে বলে, স্লো ডাউন। এ সাইড ইজ নট এ প্লেস টু টেস্ট ইউর লাক। খেয়াল করে চলো, নইলে বিপদে পড়বে। কিছুক্ষণ পরে একটা অসম্পূর্ণ কনক্রিট ফ্রেম দেখিয়ে এড্রিয়ান বলে, ওটা কি কাল রাতে সেট করা হয়নি? কাজে কিছু গ্যাপ আছে মনে হচ্ছে। শেহরান চোখটা শুরু করে দেখে, মুহূর্তেই তার মাঝে নীরবতা জমে ওঠে। তারপর বলে, হ্যাঁ, ফিনিশিং স্লোফি টিমকে বলে রাখুন আজই সবকিছু সংশোধন করতে হবে, আর কাল থেকে আমার অনুমোদন ছাড়া এখানে কোনো নতুন লেয়ার উঠবে না। এড্রিয়ান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, অ্যাগ্রিড। তুমি ডিটেলগুলো ধরতে পারো অসাধারণভাবে। শেহরান শুধু বলে, দ্যাটস ওয়াই দিস টাওয়ার উইল নট ফেইল। এক ধরনের শক্তিমান আত্মবিশ্বাস দুজনের মাঝে ছড়িয়ে পড়ে। হঠাৎ দূরে কোথাও ভারী লোহার শব্দ হয়। রাহুল চমকে শেহরানকে উদ্দেশ্য করে বলে, মিস্টার এড্রিয়ান, ওটা কি ওভারলোডেড? এড্রিয়ান মাথা তোলে, কিন্তু শেহরান থেমে যায়। তার দৃষ্টি আটকে থাকে হাঁপাতে থাকার একটি মেটাল ফ্রেমে। সে ধীরে বলে, আমার মনে হয় কেউ রিইনফোর্সমেন্টে প্যাটার্ন বদলে দিয়েছে, অথচ আমি এটার অনুমোদন দেইনি। এড্রিয়ান বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বলে, আমিও তো দেইনি। শেহরান পুরো সাইট স্ক্যান করে তীক্ষ্ণ দৃষ্টিতে, ধীর অথচ ভয়ঙ্কর স্বরে আরিফকে বলে,
ফাইল্ড হু ডিড দিস বিফোর আই ডু। এইসব অসতর্কতা এখানে চলবে না। রাহুল আর মাসুক সহ উপস্থিত সবাই ওর কণ্ঠে চাপা ঝড় টের পায়। একটা নিস্তব্ধতা নেমে আসে, যেন এই এলিশিয়াম টাওয়ার এর ভবিষ্যৎ এখান থেকেই বিপদের দিকে গড়াতে শুরু করলো। কিন্তু কেউই তখনও তা বুঝল না। কিছুক্ষণ পরে এড্রিয়ান আর শেহরান স্ট্রাকচারের লোড প্ল্যান আর এগুলো নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সাইডের কাচের দরজা ঠেলে ঢোকে কেউ। হাই হিলে ঠক ঠক শব্দ, চোখে কালো শেড, চুল টেনে বাঁধা। তার উপস্থিতিতে হাওয়াটা যেন মুহূর্তেই জেঁকে বসেছে। শেহরান সরাসরি তাকায় না, কিন্তু তার চোখের কোণায় দ্রুত এক ঝলক বিরক্তি খেলে যায়, যা রাহুল, মাসুক আর আরিফ ওই 1 সেকেন্ডের ইঙ্গিতও ধরতে পারে। রোজা এসে হালকা হাসি দিয়ে একটা ফাইল এগিয়ে দিয়ে দেখিয়ে বলে, গুড মর্নিং মিস্টার খান। মিস্টার ক্রেমার আপনাকে এই প্রজেক্টের আপডেটেড রিপোর্ট দিতে বলেছিল। তার স্বর অদ্ভুতভাবে মসৃণ, কিন্তু তার ভেতরে যেন ঠান্ডা কিছু কাঁপছিল। এড্রিয়ান হাসি দিয়ে বলে, গ্রেট টাইমিং রোজা, গিভ ইট টু শেহরান। রোজা ফাইল হাতে এগিয়ে আসে। শেহরান তার হাত থেকে নিতেই মুহূর্তের ভেতরেই তার চোখে পড়ে সূক্ষ্ম কিছু অসঙ্গতি। ফাইলে তার কোম্পানির অনুমোদন ছাড়া একটা অতিরিক্ত শীট যোগ করা হয়েছে। সে কিছুক্ষণের জন্য থেমে যায়, চোখ ধীর সরু হয়ে আসে। এই শীটটা গতকালের ব্যাচে ছিল না মিস রোজা। ঠান্ডা অথচ কাটা কাটা স্বরে বলে শেহরান। রোজা সামান্য কাঁপলেও চেহারা শক্ত রাখে। ওটা ভোরে এসেছে মিস্টার খান, টিম পাঠিয়েছে। শেহরান এবার পুরোপুরি দৃষ্টি তুলে তাকায় ওর দিকে। তার চোখ দুটো যেন অদৃশ্য ছুরি। রিয়েলি? হুইচ টিম মিস রোজা? রোজা হঠাৎ অস্বস্তিতে পড়ে, ঠোঁট ভিজিয়ে বলে, কনক্রিট অ্যানালাইসিস টিম মিস্টার খান। শেহরান ধীরে মাথা নেড়ে ফাইলটা বন্ধ করে এমনভাবে যেন পাতাটাকে শাস্তি দিচ্ছে। ইন্টারেস্টিং, কিন্তু আমি তো সকাল 6টায় তাদের সাথে কথা বলেছি, অথচ তারা বলেছে এমন কোনো রিভিশন তাদের বাকি নেই। তার শব্দগুলো ছিল নরম, কিন্তু তাতে এমন এক কাটিং এজ যাতে রোজা এক মুহূর্তে থমকে যায়। এড্রিয়ান হালকা বিস্ময় নিয়ে বলে, ওয়েট এসকে, ইজ দেয়ার ওয়ান ইস্যু? শেহরান সাথে সাথে এড্রিয়ানের দিকে না তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, নট ইয়েট, কিন্তু এত খেয়াল করার পরও টিমের দ্বারা ভুল ফাইল এভাবে আসা পসিবল না। রোজার চোখ এদিকে ওদিকে ছুটে যায় ভয়ে। রাহুল আর মাসুকের দৃষ্টি তখন সোজা ওর ওপরে, আর আরিফ ইতিমধ্যে নোট করেছে কোন টিম কি কি পাঠিয়েছে। এড্রিয়ান বিষয়টা হালকা করার চেষ্টা করে বলে, লুক মিস্টার খান, রোজা ইজ নিউ টু দিস ব্রাঞ্চ, মেবি এ মিক্স আপ। শেহরান প্রথমবার ব্যঙ্গাত্মক হাসে, কিন্তু সেই হাসি ছুরি ধারানোর মতো। মিক্স আপ, দ্যাটস ওয়ান ওয়ার্ক ফর ইট এড্রিয়ান। তারপর রোজার দিকে তাকিয়ে বলে, মিস রোজা, পরের বার কোনো ফাইল এলে সোর্স, টাইম স্ট্যাম্প আর রিভিশনের জন্য কে দায়ী ছিল সব আমি জানতে চাই। আন্ডারস্টুড? আপনি নিজের থেকে কিছুই করবেন না। রোজা মাথা নেড়ে দ্রুত সরে যায়, কিন্তু তার প্রসন্নতা, শত্রুতা রাহুলের চোখ এড়ায় না। রোজা সাইটের ভেতরে মিলিয়ে যেতেই রাহুল শেহরানের কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে, এসকে, ওর আচরণ খুব একটা নর্মাল লাগলো না। ও কোনো কারণ ছাড়া এখানে আসেনি। মাসুক বলে, আমারও না। ইচ্ছে করলেই তো পরিবর্তন করা যেত ওই শীটটা, হয়তো কেউ ওকে দিয়ে পাঠিয়েছে। আরিফ খুব শান্ত গলায় বলে, আমি দেখছি ভাই, ফাইলটা বেশি ফ্রেশ ওভারনাইট প্রিন্ট না। শেহরান সিগারেট ধরিয়ে এড্রিয়ানের থেকে একটু দূরে গিয়ে খুব নিচু স্বরে বলে, আই ডিড নট লাইক হাউ শি ওয়ার্ক ইন। যে কারণে ও এখানে এসেছে সেটা আমার ভালোই লাগছে না। মাত্র 1 সপ্তাহ হলো যোগ দিয়েছে, কিন্তু ও এমন ড্রামা করছে যেন অনেক আগে থেকেই ও আমাদের এই প্রজেক্টে জড়িত।
অথচ ওর টার্গেট আমি, কিন্তু ও কিছুই করতে পারবে না। রাহুল সম্মতি জানিয়ে বলে, ভুলে যাস না, ও তোর শত্রু ছিল। শেহরান স্থির দৃষ্টিতে সাইডের দিকে তাকিয়ে ধারালো স্বরে বলে, ছিল না, এখনো আছে। সামনের ফাইলটা আঙ্গুলে চাপড়ে বলে, এখানে কিছু ভুল আছে রাহুল, আমি আগে খেয়াল করিনি, কিন্তু আজ প্রথমবার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের প্রজেক্টে হাত দিচ্ছে। এখানে সিকিউরিটি আরো বাড়িয়ে দে, এতগুলো শ্রমিকের লাইফ রিস্ক নেওয়া যাবে না। এড্রিয়ান দূর থেকে ওদের দেখে, কিছুটা অস্বস্তিতে পড়ে, কিন্তু সে কিছু বুঝতে পারছে না। সাইট সেফটি নিয়ে সে স্ক্যানিং করতে থাকে। তখনই আরিফ পাশে এসে বলল, মিস্টার এড্রিয়ান, শ্রমিকরা বলছে কিছু ফ্রেম ঠিকমতো বসেনি। এড্রিয়ান কিছু বলবে তার আগে শেহরান এসে সানগ্লাস নামিয়ে নিচে তাকায়, স্ট্রাকচার একবার স্ক্যান করে বলে, যা বসেনি সেটা আজই বসবে, আর যে বসায়নি সে কাল থেকে আর এখানে আসবে না। শ্রমিকরা মুখ চাওয়াচাই করে। আরিফ চুপচাপ নোট করতে থাকে। শেহরানের প্রতিটি শব্দে এক ধরনের শাসন ছিল, যা কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। এড্রিয়ান নরমভাবে বলে, মিস্টার এইচকে, আমার মনে হয় এই প্রজেক্টে আমাদের আরেকটু সতর্ক হতে হবে। শেহরান সরাসরি চোখে তাকায়, তার চোখ ঠান্ডা, গণনামূলক, ধূসর রাতের মতো শান্ত। আমি কারোর সামনে মাথা নিচু করি না এড্রিয়ান, নট ইন বিজনেস, নট ইন লাইফ। এড্রিয়ান এবার পুরোপুরি চুপ হয়ে যায়, কিন্তু রাহুল মাসুকের কানের কাছে মুখ নিয়ে বলে, এখানে কিছু একটা গন্ডগোল আছে, নয়তো এসকে এইভাবে ক্ষিপ্ত হতো না। তারা বাইরে বের হওয়ার সময় দূরের কোথাও একটা স্ট্রাকচার অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। সবাই ভাবে এটা হয়তো বাতাস, কিন্তু শেহরান আর এড্রিয়ান চোখ সরু করে তাকায়। শেহরান কিছু টের পেলেও প্রকাশ করেনি। ফোনের দিকে তাকিয়ে এড্রিয়ানকে শুধু বলে, আজ রাতে আমি আমার ডেস্কে প্রতিটি রিপোর্ট চাই। যদি এখানে কিছু ভুল হয়ে থাকে, আমি ঠিক জানি না কাকে ধ্বংস করব। এটা আমার ড্রিম প্রজেক্ট। আপনার সেক্রেটারিকে প্লিজ সবকিছু রিপোর্ট পাঠাতে বলবেন। তার ভয়ঙ্কর শান্ত কণ্ঠে রোজার মুখ সামান্য ফ্যাকাশে হয়ে যায়, কারণ ও জানে এই মুহূর্তে শেহরানকে হালকা করে নেওয়া মানেই নিজের হাতেই নিজের বিপদ ডেকে আনা। কিছুক্ষণের মধ্যেই এলিশিয়াম সাইডের ব্যাকে সবাই চলে যায়। রোজা একা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার লাল নেল পলিশে আলো পড়ে, ঝলমলে নয়, খুব হিসেবি শীতলতা। সে ধীরে ফোনটা বের করে। স্ক্রিন অন হতেই মামনি নামটি ভেসে ওঠে। রোজা ঠোঁট বাঁকায়, তারপর কল করে। দ্বিতীয়বারে কল করতেই ওপাশ থেকে সেজুতি সেই মসৃণ অথচ বিষাক্ত কণ্ঠে ভেসে আসে, সো সুইটার্ড। সে কি কিছু টের পেয়েছে? রোজা সাইডের দিকে তাকিয়ে মৃদু হাসলো, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, নোটিসড? মনে হয় শেহরান খান সবকিছু টের পাচ্ছে, এই জন্যই সে বিপজ্জনক। সেজুতির কণ্ঠ আরো ঠান্ডা, আরো নিখুঁত হিসেবি। ভালো, ওকে সন্দেহ করতে দাও। সন্দেহ একজন মানুষকে দুর্বল করে। রোজা নিঃশ্বাস ফেলে। আজ মাত্র একটা শীট বদলেছি, তবুও সে ধরে ফেলেছে। কিন্তু এভাবে হলে প্রজেক্টে বড়সড় কিছু ঢোকানো ঝুঁকির। সেজুতির স্বর কঠিন হয়ে যায়। এখনই বড় কিছু করার দরকার নেই, বরং কাজের প্রবাহ নষ্ট করো। আর ইনফ্যাক্ট দেরি হলে এরপর টিমকে বিভ্রান্ত করো। আর শুধু খেয়াল রাখবে, এড্রিয়ান ক্রেমার যেন তোমার ওপর ভরসা করে, শেহরানের ওপরে নয়। রোজার চোখ ঝলসে ওঠে। আর পরি? সে যদি স্বর নিচে নামে, সরাসরি বিষ মিশে। এদিকে আমি দেখছি, পরি যতটা নরম ঠিক ততটা ওকে সহজে ভাঙা যায়। আর আমি অলরেডি আমার কাজ করে দিয়েছি। ঘরে আমি ওকে দেখছি। আর তুমি ওইদিকে সবার সামনে শেহরানের এত বছরের বিজনেসের ইমেজটা নষ্ট করে দাও। এড্রিয়ানকে যতটা পারো কিছু বুঝতে দিও না। রোজা ধীরে হাঁটতে হাঁটতে সাইডের ছায়া ঘেরা পথে এগিয়ে যায়। নিখুঁত পরিকল্পনা। মামুনি, তুমি পরীকে ভেঙে দাও, আর আমি এইদিকে ওর সাম্রাজ্যটা ভেঙে দেব, বলেই হেসে ওঠে। সেজুতির গলা হালকা হাসিতে ভরা, একটা ভয়ানক হাসি। আর দুটোই যখন ধসে যাবে, তখন শেহরান খানের হাতে আর কিছুই থাকবে না।
রোজা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ফিস ফিস করে বলে, মামুনি, কিন্তু মামা জানতে পারলে? সেজুতির কণ্ঠে কোনো অনুভূতি নেই। সে জানবে না, আর জানলেও সে আমাকে আটকাতে পারবে না। এত বছরেও যখন সে আমাকে চিনতে পারেনি, তখন এখনো পারবে না। এরপর লাইন কেটে যায়। রোজা ফোনটা নামিয়ে সাইডের দিকে তাকিয়ে ঠান্ডাভাবে ফিসফিস করে, বিজনেস নিয়ে তোমার খুব অহংকার না সেহরান? এবার এটাও তুমি হারাবে। এইদিকে মেরিনা বি অ্যাপার্টমেন্টস, দুপুর 1:30। ইউভানের বাড়িটা আজ অদ্ভুতভাবে উজ্জ্বল। মনে হচ্ছে যেন পুরো ফ্ল্যাটটা জুড়ে নিঃশব্দ আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। একটু আগেই সে নন্দিনী আর তার নবজাতক 2 ছেলে ইহান আর ইয়ানকে হসপিটাল থেকে নিয়ে বাসায় এসেছে। পরি সকাল থেকেই বাসায় ছিল। ভাইয়ের সন্তানদের প্রথম আগমনের মুহূর্তটা নিজের চোখে দেখবে, এই উত্তেজনায় যেন তাকে শান্ত থাকতে দিচ্ছিল না। কিন্তু শুধু একা দেখা নয়, সারপ্রাইজ দেবার প্ল্যানটা সে আগেই করে ফেলেছিল। আর তাই তানহা, মানহা, ঈশানী আর তানিশা সবাইকে সে কল করে ডেকে এনেছে। এখন পুরো অ্যাপার্টমেন্টস সাজানো। কিচেন থেকে গরম খাবারের গন্ধ ভেসে আসছে। নন্দিনী সোফায় বসে বাচ্চাদেরকে জড়িয়ে রেখেছে, আর সবাই মিশে আছে সেই মুহূর্তের প্রশান্তিতে। ইউভান 2 ছেলের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো অদ্ভুতভাবে নরম। তবু ওর ভেতরে কোথাও একটা ফাঁকা অনুভূতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। যেন এই আনন্দের মাঝেও কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। পরি ইহানকে কোলে নিয়ে বসে আছে। ওর ভেতরে একটা অন্যরকম অনুভূতি টের পাচ্ছে। একদিকে যেমন এই পুচকুট দুটোর জন্য ওর ভালো লাগছে, অন্যদিকে নিজের অনাগত সন্তানকে নিয়ে ওর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। খুব কষ্ট লাগছে শুধুমাত্র সেহেরানকে বলতে না পারায়। ইউভান বোনকে খেয়াল করে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? চুপচাপ কেন? মন খারাপ? পরে একটু গুছিয়ে নেয় নিজেকে। ভাইয়ের স্নেহের ডাকে সে ভাইয়ের দিকে ফিরে জিজ্ঞেস করে, ভাইয়া, ওদের 2 ভাইয়ের মধ্যে কে বড় বলো তো? আমি তো বুঝতেই পারছি না, কাকে আমরা বড় ভাববো? ইউভান হেসে ইহানের মাথায় হাত দেয়। ইয়ান বড় আর ইয়ান এই দুষ্টুটা ছোট। সবাই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে দেখে। ছোট্ট ইয়ান ওর মাম্মা নন্দিনীর কোলে হাত পা নাড় ছড়িয়ে খেলা করছে, আর ইহান পরীর কোলে শান্ত হয়ে শুয়ে আছে ঠিকই, কিন্তু খুব গভীর হয়ে, যেন সে পৃথিবীতে এসে বড্ড বিপদে পড়েছে। তানহা এগিয়ে এসে ভাইয়ের পাশে বসেই বলে, ও বড় ভাইয়া, দেখো, ও তো তোমার বড় ছেলে, কি গম্ভীর হয়েছে, ঠিক সেহরান ভাইয়ার মতো। ইউভান সম্মতি দিয়ে বলে, একদম, আমার কিট্টু ছোটবেলায় ঠিক এমন ছিল। পরি ভাই আর বোনের কথায় দ্বিমত পোষণ করে তানহাকে বলে, একদম না আপু, আমার ভাইয়ের ছেলে তোমার ওই রকচটা ভাইয়ের মতো একটুও হয়নি। ওরা পুরোটা আমার ভাবিপুর মতো হয়েছে। পুরো কথা বলার আগেই পরি থেমে যায়, কারণ হঠাৎ নন্দিনীর সামনে ও সায়ারার কথা বলায় সবাই একটু অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু ইউভান সহ সবাই বুঝতে পারে নন্দিনীর হয়তো কষ্ট লেগেছে। পরি নিজেও বুঝতে পারে নন্দিনীকে কিছু বলবে। তার আগে নন্দিনী নিজেই পরির হাতটা ধরে বলে, পরি, তোমরা এমন চুপচাপ হয়ে গেলে কেন? বিশ্বাস করো, আমি কিছুই মনে করিনি। যা সত্যি সেটা তোমরা সবাই নির্দ্বিধায় বলবে। এটা তো কোনো অপরাধ না। নন্দিনীর কথায় সবাই মুগ্ধ হলেও ইউভান বুঝতে পারে নন্দিনীর এখন ওকে প্রয়োজন। তাই সে নন্দিনীকে বলল, নন্দু, ওদের এখন খাওয়ানোর টাইম হয়েছে, রুমে চলো, আমি ওদের নিয়ে যাচ্ছি, তোমায় হেল্প করছি। নন্দিনী সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়, দেখে সত্যি বাচ্চা দুইটা কেমন উসখুস করছে খাওয়ার জন্য। ওরা এখন ব্রেস্ট ফিড করতে পারে। ও ইয়ানকে কোলে তুলে নেয়, আর ইহানকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমের দিকে এগিয়ে যায়। আর পরি এবং তানহা সেই দিকে তাকিয়ে থাকে। তাদের পেছন দিকে তাকিয়ে পরি আস্তে করে বলে, আপু, ভাইয়ার জীবনে এমন একটা পরিবার থাকা দরকার ছিল, তাই না? তানহা চোখ মুছে বলে, হ্যাঁ, সত্যি এটা দরকার ছিল, শুধু মানুষটা ভিন্ন। দুজনই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরব হয়ে যায়। আর সেই নীরবতায় যেন না পড়া
কথাগুলো আরো ভারী হয়ে ঝুলে থাকে। অন্যদিকে ইউভান নিজেদের রুমে এসে এক ছেলেকে নন্দিনীর কোলে দিল খাওয়ানোর জন্য, আর অন্যজন এখনো তার নিজের কোলে। নন্দিনী একটু অস্বস্তি ভরে নড়াচড়া করতেই ইউভান জিজ্ঞেস করলো, কি হলো, খাওয়াচ্ছ না কেন নন্দু? আমার ছেলের তো খিদে পেয়েছে। নন্দিনী চোখ নিচু করে আসতে বলে, স্যার, আপনি একটু বাইরে যান প্লিজ, আমার অসুবিধা হচ্ছে। ইউভান কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকে নন্দিনীর দিকে। মুহূর্তেই সে বুঝতে পারে নন্দিনীর অস্বস্তি হওয়ার কারণ। তারপর নরম ভঙ্গিতে সে এগিয়ে এসে ওর পাশে বসে। নন্দিনীর কপালে এক টুকরো চুমু এঁকে বলে, এটা খুব স্বাভাবিক নন্দু, আই অ্যাম ইয়োর হাজবেন্ড। আমার সামনেই তোমাকে আমার ছেলেদের খাওয়াতে হবে, অভ্যাস করে নাও। আমি কিন্তু ওদের ছেড়ে এক পাও সরব না। চলো, এখন খাওয়াও। নন্দিনী আর কথা বাড়ায় না। কোনো উপায় না দেখে বাচ্চাদের খাওয়াতে শুরু করলো। ইউভান পাশে বসে দুই ছেলের ছোট ছোট হাত পা ছুঁয়ে দেখছে মুগ্ধ হয়ে, আর বিড়বিড় করে বলল, পাপার জান বাচ্চা তোমরা, তোমাদের ছাড়া একদিন আমি সম্পূর্ণ অসম্পূর্ণ ছিলাম। নন্দিনীর চোখ ভিজে ওঠে। সে তাকিয়ে থাকে এক স্নেহশীল বাবার দিকে, যে মানুষটা তার জীবনের দ্বিতীয় অধ্যায়টা নতুন করে সাজানোর চেষ্টা করছে, ধীরে ধীরে, নিশ্চুপে, কিন্তু সত্যিই মন থেকে। বেশ কয়েক ঘন্টা পর রাতে হঠাৎ পরীর ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30। অবিশ্বাস নিয়ে ও ফিসফিস করে বলল, আমি এতক্ষণ ঘুমালাম, আশ্চর্য। সারাদিনের আনন্দে যেন দেহের সব শান্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। সন্ধ্যায় মানহা, ঈশানী আর তানহা বলেছিল ওদের খুব জরুরি একটা কাজ আছে, তাই সন্ধ্যার পরেই ওরা চলে গিয়েছে। আর পরি তখন রুমে এসে গভীর ক্লান্তিতে অজান্তেই ঘুমিয়ে পড়ে। ঘরে নিঃসঙ্গ হয়ে বসে থাকা পরি মোবাইলটা হাতে নিয়ে আবারও চোখ বুলিয়ে দেখে। আজ সারাদিন সেহেরান একবারও ওকে ফোন করেনি, এমনকি কোনো বার্তাও পাঠায়নি। পরীর বুকটা মোচড় দিয়ে ওঠে, মনটা কেমন বিষণ্ণ হয়ে ওঠে, ওর কণ্ঠ ভেঙে আসে। একদিনেই ভুলে গেলেন সেহরান? আমি স্পেস চেয়েছিলাম, তাই বলে আমাকে পুরোপুরি ছেড়ে দেবেন? আজ সারাদিন সেহেরান, আপনি একবারও আমাকে ফোন করেননি, একবারও না। অভিমানে ও নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর অদ্ভুত আকাঙ্ক্ষা আর চিন্তার মিলনে ও দ্রুত ব্যালকনির দিকে এগিয়ে গেল। নাক দিয়ে শীতল বাতাস প্রবেশ করছে, হাওয়ার সঙ্গে মিলিত হয়ে কিছুটা সান্ত্বনা দিচ্ছে তাকে। কিন্তু না, গতকাল ভোর রাতের মতো মানুষটা আজ আর এখানে অপেক্ষা করছে না। নেই, সে কোথাও নেই। পরীর হৃদয় অস্থির হয়ে আসে। মন খারাপ নিয়ে রুমের ভেতর ফিরে আসে। কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে। ও রুম থেকে বেরোয়েই লিভিং রুমে আসে। এসে দেখলো পুরো ঘর নিঃসঙ্গ। শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেঙে দিচ্ছে চারপাশের নীরবতা। ভাইয়ের রুমের দিকে তাকিয়ে দেখলো আলো জ্বলছে, কিন্তু ওর পা সেখানে এগোতেই চাইছে না ওদের প্রাইভেসি নষ্ট করতে। ও টেবিল থেকে পানি খেয়ে আবারও ফিরে আসে নিজের রুমে। মনের ভেতর কেমন যেন বেজে উঠেছে একটি অনিশ্চিত উত্তেজনা। ঠিক তখনই ওর ফোনে কম্পন করে। পরি অবাক হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে, দেখে সেহরানের বার্তা, রুপটপে চলে আয়, আমি ওয়েট করছি। পরীর শরীর অচল হয়ে যায়। এত রাতে এই অ্যাপার্টমেন্টের রুফটপে মানুষটা কি করছে? ভয়, উত্তেজনা, কৌতূহল সব মিলে মিশে কেমন এক জটিল অনুভূতির স্রোত তৈরি করে ওর মনে। বহুক্ষণ স্থির থেকে পরী ধীরে ধীরে আলমারি খোলে। হাওয়ার ঠান্ডা লাগার আগে একটি ট্রেন্স কোট গায়ে চাপিয়ে নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। বাড়ির ধূসর আলো আর পরনের কোটটা পরীর রোমাঞ্চিত হৃদয় গতি কমাতে পারছে না। ঘুমের অবশিষ্ট শক্তি টেনে নিয়ে ধীরে ধীরে সে লিফটের দিকে এগোতে থাকে। প্রতিটি ধাপ যেন তার আত্মাকে আরো বেশি জীবন্ত করছে, এবং মনে হচ্ছে শহরের এই নিঃশব্দতা ও তার হৃদয়ের সঙ্গে মনে হয় কথা বলছে। পরি ধীরে ধীরে রুফটপে উঠল। চাঁদের নরম আলো শহরের ধূসর আলোয় মিশে
এক ধরনের মৃদু জ্যোতি তৈরি করছে। রুফটপের দিকে তাকিয়ে দেখে শহরের আলো, দূরত্বের ঝলমল, বাতাসে শীতল গন্ধ, কিছুটা ঠান্ডা কিছুটা আর্দ্র, সব মিলিয়ে এমন এক আবহ সৃষ্টি করেছে যেন সময় থেমে গেছে। পরি হালকা শ্বাস ফেলে, হাত কাঁপছে না বলেই নিজের ওপরে গর্ববোধ হচ্ছে। হঠাৎ রুফটপের প্রবেশদ্বারে চোখ পড়ল, ওর হার্ট জোরে ধকধক করতে থাকলো। সেখানে শীতল বাতাসে ঝোলানো ছোট ছোট ফেইরি লাইট, বেলুন আর ফুলের সুবাসে মিশে এক ম্যাজিক্যাল আবহ তৈরি করেছে। রুফটপের ধূসর মেঝে ওর পা ছুঁয়ে উত্তেজনা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। এক পাশের টেবিলে রাখা কেক, লাইটেড ক্যান্ডেলস আর পুরো রাতকে সোনালি আলোয় মোড়াচ্ছে। ও অবাক হয়ে ভাবতে থাকে, আজকে কি কোনো বিশেষ দিন? কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। ওর সামনে তাকিয়ে দেখে ওর কাঙ্ক্ষিত মানুষটাকে। সেহরান অন্ধকার কোণে দাঁড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে, তার চোখে সেই নির্দিষ্ট উজ্জ্বলতা যা কেবল পরীর জন্য। চোখের কোণায় মৃদু হাসি এবং হাতে ছোট্ট উপহার। পরীর হৃদয় অবচেতন উত্তেজনায় ছটফট করতে লাগলো। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে ওয়াইফি। সেহরানের কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা, এক সুর যা শুধুই পরীর জন্য। পরী প্রথমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে বড় নরম আলোতে ঝলমল করছে। মুখে অবাক হওয়া আর খুশির এক অদ্ভুত মিশ্রণ। হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেলে, যেন আচমকাই এই সৌন্দর্যকে স্পর্শ করতে চায়। পরী অবাক হয়ে তাকায়। আজ আমার জন্মদিন? এটা, এগুলো সব কি সত্যি? আপনি প্ল্যান করেছেন? পরীর কণ্ঠে কাঁপন, চোখে অশ্রু আর হৃদয়ে অজানা রোমাঞ্চ। সেহরান ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসে, বলল, হ্যাঁ, শুধু আমার বাচ্চার মায়ের জন্য। আজকের রাত শুধু আমাদের তিনজনের জান। অথচ বোকা মেয়েটা অতিরিক্ত খুশিতে সেহরানের বলা কথাটাই খেয়াল করেনি, যেই কথাটা বলার জন্য সে এতদিন এত মানসিক যন্ত্রণা পেয়ে এসেছে। পরি ধীরে ধীরে কেকের দিকে এগোয়, চোখে আশ্চর্যতা, মনে খুশির ঝড়। হাত দিয়ে ক্যান্ডেলগুলো ধরছে, ফু দেওয়ার আগে সবকিছু থমকে যাচ্ছে। শুধু এই মুহূর্ত, সেহরান আর সে, দুই মন একসাথে ঝলমল করছে। ভবিষ্যতের প্রতিশ্রুতি আর জন্মদিনের আনন্দ এক হয়ে মিশেছে। পরি হালকা হাসি ফোটাচ্ছে, চোখে উজ্জ্বলতা। এই সারপ্রাইজ আমি কখনো ভুলব না সেহরান, ধন্যবাদ, সত্যি ধন্যবাদ আপনাকে। হাসি আর কণ্ঠে নরমতা মিশে সেহরানের দিকে তাকিয়ে বলল। সেহরান এক ধরনের নীরব প্রতিশ্রুতি দিয়ে হাত বাড়ালো স্ত্রীর দিকে। পরীর হাতটা ধরে বলল, আজকের রাতটা শুধু এই আনন্দ, এই স্মৃতি, সবকিছুর জন্য। আমি চাই তুই সবসময় এমন খুশিই থাকবি। পরীর চোখে আনন্দের অশ্রু, হৃদয়ে উচ্ছ্বাস আর রুফটপের বাতাসে ভেসে বেড়াচ্ছে খুশির ছোঁয়া। এই রাতটা যেন তাদের জন্য এক অমর মুহূর্ত হয়ে গেল। সেহরান ধীরে ধীরে ওর কাছে আসে, পরীর সামনে হাঁটু গেড়ে বসে, ওর কোমর জড়িয়ে ধরে পরীর ওদরে মুখ গুজে দিয়ে চোখ বন্ধ করে নেয়, যেন বহুদিন ধরে এই অপেক্ষায় ছিল সে, এইভাবে নিজের অংশকে একটু ছুঁয়ে দেখার জন্য। কত শত স্নেহ আর আদর যে তার ভেতরে জমে আছে, যদি পরী একবার জানতে পারত। ও ঠোঁট ছুঁয়ে দেয়। পরী হঠাৎ সেহরানের এই কাণ্ডে কেঁপে ওঠে, অবাক হয়ে জিজ্ঞেস করে, এইসব কি করছেন সেহরান? সেহরান ক্লান্ত স্বরে বলে, এই জন্মদিন শুধু তোর একার জন্য নয় জান, এটা আমাদের লাইফে যে আসতে চলেছে সেই আগন্তুক ছোট্ট প্রাণটার জন্যেও। আমার অংশকে তোর অস্তিত্বে ঠাঁই দেওয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ পরি, আমি সব জানি। পরি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নিজের স্বামীর দিকে। ওর চোখে জল জমে আসে, কিন্তু হৃদয়ে অদ্ভুত উচ্ছ্বাস আর ভয় একসাথে। ও চুপচাপ সেহরানের দিকে তাকিয়ে থাকে, অনুভব করে, তার মানে সেহরান জানে সে বাবা হচ্ছে। আর সেই খবরকে সে এত কোমল, এত মধুরভাবে উদযাপন করছে। ও যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। সেহরান কি সত্যিই সব জানে? কিন্তু সত্যি কি তার কোনো সমস্যা হচ্ছে না?
কিছুক্ষণ থেমে পরি সেহরানকে ধরে ঝরঝর করে শব্দ করে কেঁদে ফেলে। সেহরান ভয় পেয়ে যায়। অমনি উঠে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে, জিজ্ঞেস করে, এই পরি, কাঁদছিস কেন? আমি কি তোকে হার্ট করেছি? পরি কান্না গলায় ভেঙে আসে, তারপর বলতে থাকে, আপনি সত্যি সব জানেন? হ্যাঁ জানি। আমার বইয়ের বাচ্চা হবে আর আমি বুঝতে পারবো না? আপনার একটুও রাগ হচ্ছে না? আপনি তো শুরু থেকে বলেছেন আপনি বাবা হতে চান না। সেহরান এই পর্যায়ে এসেই একটু থেমে যায়, পরীকে নিয়ে পাশে বসিয়ে দেয়। এরপর ওর হাত দুটো ধরে বলে, দেখ পরী, এটা ঠিক যে আমি বাবা হতে চাইনি, কিন্তু এটা আংশিক সত্যি। আমি চেয়েছিলাম তোর আমি প্রাপ্তবয়স হলে সঠিক সময়ে ঠিক আমি বাচ্চার প্ল্যান করতাম। এরপর ওর মুখে হাত দিয়ে বলে, এই যে এখনো তোর বয়স এত অল্প, তাতে আমি কতটা টেনশনে আছি তুই বুঝবি না। কতটা সাবধানে তোকে রাখতে হবে সেটা শুধু আমি বুঝতে পারছি। পরি অবাক হয়ে বলে, তার মানে আপনি শুরু থেকেই জানতেন? সেহরান ওকে বুকে জড়িয়ে নেয়। হ্যাঁ, জানতাম। তাহলে এতদিন বলেননি কেন? অপেক্ষায় ছিলাম জান, আজকের এই দিনটার জন্য। পরি যেন এখন নিজেকে কেমন পাগল লাগছে, যেন মানুষটার ভয়ে ও এতদিন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, অথচ আজ বুঝলো সেটা সম্পূর্ণ অকারণ। বরং মানুষটা তো সবটাই জানতো। ওর যেন রাগ আরো বেড়ে গেল। ও সেহরানের শার্টের কলার ধরে চিৎকার করে বলে, ও, আপনি এতদিন অপেক্ষায় ছিলেন, আর আমি প্রতি মুহূর্তে আপনার চিন্তায় পাগলের মতো ভয় পেয়ে গেছি। আপনি জানলে না জানি কতটা রাগ করবেন, আমাকে মারধর করবেন, এমনকি হয়তো বাচ্চাটাকে আবাসন করাতে বলতে পারেন। পুরো কথাটা শেষ হওয়ার আগেই সেহরান ওর চুল টেনে ধরে জোরে রেগে গিয়ে হিসিয়ে বলে, এটা কি বলতে চাইছিস তুই? আমি আমার বাচ্চার কথা শুনলে তোকে অ্যাবর্শন করাতে বলতাম? আমার সম্পর্কে এত জঘন্য কথা তুই ভাবলি কি করে? ছি, তুই কি আমাকে জানোয়ার ভাবিস পরি? পরি আবার আর বুঝতে বাকি রইল না ওকে তাহলে এতদিন ভুল বোঝানো হয়েছিল। কিন্তু কেন? ও আর কিছু ভাবতে পারে না। সেহরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা রেখে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, সরি সরি সেহরান, আমি আপনাকে সত্যিই বুঝতে পারিনি। আপনাকে ভুল বুঝেছি। আপনার সাথে থাকার যোগ্যতা আমার সত্যিই নেই। ক্ষমা করে দিন আমায়। এইদিকে সেহরান পরীর কান্না শুনেও চুপ থাকে, কারণ ওর ঠোঁটের কোণ বেঁকে গেছে হাসিতে। পরীকে নিজের বুকের মধ্যে টেনে ধরে, পিঠে হাত বুলিয়ে দিতে থাকে, বলে, ডোন্ট ক্রাই জান। কিন্তু নিজ মনে বিড়বিড় করে বলে, তুই কত বোকা পরি, শেষ পর্যন্ত সেজুদি খানের কথা বিশ্বাস করলি, অথচ আমাকে একবারও ভরসা করে সত্যিটা বলতে পারলি না। তোর এই বোকামির জন্য তোকে ঠিক কি শাস্তি দেওয়া যায় বলতো? তোর কপাল ভালো, আমার বাচ্চা এখন তোর মধ্যেই আছে, তা না হলে এতক্ষণে তোর তুলার মতো গালে পর পর কয়েকটা থাপ্পড় মেরে বসতাম, ইডিয়েট। পরি ঠিক তখনও সেহরানের বুকে ছিল, শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে, আর চোখের কোণে জল চিকচিক করছে। এমন মুহূর্তে হঠাৎ পুরো রুপটপ জুড়ে ফ্ল্যাশিং ফেরি লাইট জ্বলে ওঠে একসাথে, আর তারপর হ্যাপি বার্থডে পরি, একযোগে অনেকগুলো পরিচিত কণ্ঠের চিৎকার। পরি যেন চমকে একটু পিছিয়ে আসে, তার চোখে বিস্ময়, আনন্দ আর এতটুকুর লজ্জা মেশানো হাসি। সিঁড়ির দিকটা আলোর ভিতরে ধীরে ধীরে স্পষ্ট হয় ঈশানী, সব সময়কার মতো দুষ্টু হাসি নিয়ে বড় গিফট ব্যাগ দোলাতে দোলাতে এগিয়ে আসছে, তানিশা ক্যামেরা হাতে, যেন এই মুহূর্তটা ধরে রাখতে ব্যস্ত। মাসুক দুই হাতে বিশাল একটা ফুলের তোড়া, যেন নিজের ফুলের সাথে হারিয়ে গেছে। রাহুল কেকের আরেকটা ছোট্ট বক্স হাতে, মুখে দুষ্টুমি মাখা হাসি। আর তানহা দৌড়াতে দৌড়াতে এসে হঠাৎ পরীর গলা জড়িয়ে ধরে, শুনলাম আমি ফুপি আর খালা দুটোই হচ্ছি। পরি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তার চোখ বড় বড় হয়ে গেছে। কিছুক্ষণ হলো সে একদমই ভাবেইনি যে এতগুলো প্রিয় মানুষ আজ রাতে তাকে এইভাবে সারপ্রাইজ দিবে। সেহরান পাশে দাঁড়িয়ে বুকের সাথে হাত দুটো ভাঁজ করে
অতল তৃপ্তি নিয়ে পুরো দৃশ্যটা দেখছে। ঈশানী এগিয়ে এসে বলে, দেখো পরি জন্মদিনে কান্না অ্যালাউ না, আর শুধু হ্যাপিনেস, বুঝলে? তানিশা পেছন থেকে বলে, আর আজকে তো শুধু তোমার জন্মদিন না, আজ তো তোমাদের দুজনের জন্যেও স্পেশাল ডে। পরীর চোখ হঠাৎ সেহরানের দিকে যায়, সে মৃদু হাসে। পরীর বুকের ভেতরটা ধুকফুক করে ওঠে। ওর মনে তার মানে সবাই জানে, কিন্তু সেহরান তাকে একটিবারও বুঝতে দিল না। মাসুক ফুল এগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন পরি। রাহুল ঠাট্টা করে বলে, কেক কাটার আগেই কিন্তু কান্না করতে নেই, নইলে ছবি খারাপ আসবে। সবাই হেসে ওঠে একসাথে। পরি নিজেও হাসে, চোখে জল টলমল করছে, কিন্তু তার সম্পূর্ণ খুশির জল। সাথে সাথে রুফটপের বাতাসে গান বাজতে শুরু করে, লাইটগুলো আরো ঝলমল করে। সবাই মিলে পরীকে ঘিরে ধরে, হাসি, ছবি, উচ্ছ্বাস, আলিঙ্গনে রূপটপটা যেন পরি নিজের ছোট্ট স্বর্গে পরিণত হয়। আর অন্তরের গভীরে পরি অনুভব করে একটা নতুন জীবন, নতুন অধ্যায় আর নতুন সুখের শুরু, যা সে এতদিন উপভোগ করতে পারেনি। আর আজ সেহেরানের দেওয়া এই সারপ্রাইজই সেটাই সবচেয়ে বড় উপহার। বেশ অনেকক্ষণ পরে রাহুল বলে, এই এসকে নিচে চল, একটু ড্রিঙ্ক করব। সেহরান বিরক্তি নিয়ে বলে, এখন আর বউকে দরকার, আমার বউকে দরকার। বাড়ি ফিরে ওকে নিয়ে একটা লম্বা ঘুম দেব। আজ 2 দিন আমি ঠিক করে ঘুমাতে পারিনি। রাহুল অমনি বলে, লাভ নেই, তোর বউ যাবে না। ও দেখ, ওরা প্ল্যান করেছে এখন ঘুরতে যাবে লং ড্রাইভে, সাথে তোর বউও যাবে। সো স্যাড এসকে। সেহরান একটু দূরে পরীর দিকে তাকিয়ে বলে, ওয়েট, আমার বউকে যাওয়াচ্ছি। বলেই ও পরীর দিকে এগিয়ে গিয়ে বলে, পরী জি, আমাদের এখন বাড়িতে যেতে হবে। পরী বিরক্ত হয়ে বলে, আমি মোটেও যাব না এখন আপনার সাথে। সেহরান দেওয়ালে হেলান দিয়ে হাত গুটিয়ে দাঁড়িয়ে ভুরু তুলে বলে, যাস না, তোকে যেতে বলছেই বা কে? শুধু আমার বাচ্চাটাকে দিয়ে দে, আমি চলে যাই। পরি হতভম্ব চোখ বড় বড় করে তাকায় চারপাশে। আপনি কি পাগল সেহরান? সবে মাত্র 12 সপ্তাহ ভ্রূণকে আমি কি করে দেব? এত লজিকবিহীন কথা আপনাকে মানায় না। সেহরান ধীরে ধীরে এগিয়ে আসে, ঠোঁটে দুষ্টু হাসি, আঙ্গুল তুলে পরীর নাকের ডগায় ছুঁয়ে বলে, আই নো বেবি। যেমন কান টানলে মাথা আসে, তেমনি আমার এই 12 সপ্তাহ বাচ্চাটাকে টানলেই অমনি ওর মাম্মা সুরসুর করে ওর পাপার কাছে চলে আসবে। অ্যান্ড দিস ইজ কোল্ড লজিক, ওয়াইফি। পরী কিছু বলার আগেই সেহরান পরীকে এক ঝটকায় ঘাড়ে তুলে নেয়। পরী চিৎকার করে বলে ওঠে, ছাড়ুন অসভ্য লোক, সবাই দেখছে। কিন্তু সেহরান ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাহুলকে বলে, রাহুল শালা সাহেব, তার বোনকে খোঁজ করলে বলবি, আর যার বউ বাচ্চা সে এসে নিয়ে গেছে, এত প্যানিক যেন না করে। রাহুল সহ বাকিরা সেহরানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রাহুল রেগে বলে, শেমলেস ম্যান, বউ পাগল একটা। সেহরান শুনতে পেয়ে চেঁচিয়ে ওঠে, ইয়া, ইউ আর রাইট, বাট ট্রাস্ট মি, 2 দিন পরে তুইও হচ্ছিস। এই তানহা, তোর বরকে একটু খেয়াল কর তো, দেখ ওর কেমন অন্যের সুখ দেখলে জ্বলে, এটা মোটেও ভালো লক্ষণ না। রাহুল হতভম্ব হয়ে তানহার দিকে তাকিয়ে থাকে, যে অলরেডি অগ্নিকুণ্ডের মতো জ্বলন্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে। সকালটা আজ এক অদ্ভুত নীরবতায়, আইভরি তলে ঢাকা, তুষারের নিস্তব্ধতায় বাতাস পর্যন্ত যেন গলা চেপে কথা বলে। তবুও কোথাও অদৃশ্য এক কম্পন যেন দিনটি আজ নিজের বুকে কোনো অনিবার্য ঘটনার গোপন ভবিষ্যৎবাণী সাজিয়ে রেখেছে। ম্যারেজ ভ্যানুটি দাঁড়িয়ে আছে সেই ধবধবে সকালের বুক চিরে, সাদা আর সোনালি ফেরি লাইটে মোড়া, এতটাই স্বর্গীয় যেন শীতের দেবতা নিজে তারার মালা ঝুলিয়ে গেছে রাতভর। ভেন্যুর ভেতরটা নরম আলোয় আচ্ছন্ন, ফুলের মাদকীয় সুবাস, ঠান্ডার ভাঁজে সেদিয়ে থাকা উষ্ণতা আর অপেক্ষার কাঁপুনি যেন চারিদিকে এক অদৃশ্য ঢেউ তুলেছে। আজ মাসুক আর ঈশানীর বিয়ে, আর সেখানে উপস্থিত সেহরান, পরী, রাহুল, তানহা, শেহরিশ,
তানিশা, আরিফ এবং মানহা সবাই মিলে ভেন্যুটাকে পূর্ণতা দিচ্ছে। হলের এক কোণে দাঁড়িয়ে আছে পরী। তার পরনে আজ আইভরি লং ড্রেজে মোড়া এক নির্বাক বিস্ময়। হালকা গোলাপি লিপ আর ওর চুলের মসৃণ লুজ ওয়েভ আলোয় পড়ে এমনভাবে দুলছে যেন সেই আলো নিজের তার ত্বকের পাশে এসে আশ্রয় খুঁজে নিয়েছে, ঠিক যেন সকালের কুয়াশায় জন্মানো কোনো অব্যক্ত সৌন্দর্য। পরীর নিঃশ্বাস পর্যন্ত আজ অন্যরকম, এক ধরনের নিঃশব্দ উষ্ণতা যা দূর থেকেও অনুভব করা যায়। সেহরানের চোখ তাকে এড়িয়ে যেতে পারে না। সেহরান পরে এসেছে নেভি ব্লু স্যুট, 2 বোতামের ব্লেজার আর হোয়াইট ক্রিস্প শার্ট, আর কলারের সিলভার পিন, নিখুঁত ক্লাসিক সেট করা চুল। তবুও আজ তার পুরো পৃথিবীটা যেন পরীর চুলের একটি সরল নড়াচড়ার কাছে পরাজিত হয়ে আছে। ঠিক তখনই পরী নিজের চুলটা আঙ্গুলের ডগায় তুলে কানের পেছনে সরায়। সেহরানের নিঃশ্বাস অনিয়মিত হয়ে যায়। সেই এক মুহূর্তে যেন হার্টটা মিস করে ফেলেছে। সে এগিয়ে এসে পরীর হাতটা ধরে নিঃশব্দ আদেশের গাম্ভীর্যে ওকে এক জায়গায় খুব সাবধানে বসিয়ে দেয়। পরী বিরক্ত চোখে তাকায় সেহরানের দিকে। কি সমস্যা? সবার সাথে একটু দাঁড়িয়ে দেখছিলাম, তাতে কি হয়েছে? আমার একা একা এখানে থাকতে ভালো লাগছে না। সেহরানের চোখে জমে ওঠে গরম অগ্নি, কণ্ঠটা হয় হিম শীতল অথচ শাসন মাখা। এখানেই তোর জন্য সেভ। তোর এই সামান্য কেয়ার নিচ্ছে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে, আর আমি সেটা সহ্য করব না। এখানে চুপচাপ বস, আমি সবার সাথে কথা বলে আসছি। পরি ঠোঁট ফুলিয়ে বলে, আমি মোটেও এখানে একা থাকবো না। সবাই এখন একসাথে আছে, আর আপনি আমায় একা রেখে কোথায় যাচ্ছেন? সেহরান ওর মুখে হাত রাখে। স্পর্শটা এত উষ্ণ, এত অধিকার মাখা, যেন সে এক মুহূর্তে পরীর সমস্ত অস্তিত্বকে নিজের মুঠোয় বন্দি করে ফেলতে চায়। আমি দূরে কোথাও যাচ্ছি না জান, এখানেই বিজনেসের পরিচিত অনেকেই এসেছে, আমায় খুঁজছেন, তাদের সাথে কথা বলাটাও জরুরি। জাস্ট সৌজন্যের খাতিরে একটু কথা বলে আসছি। পরী এবার আশেপাশে তাকায়, দেখতে পাই এত বিজনেসম্যানদের ভিড়ে ভেন্যু জুড়ে অসংখ্য বিদেশিনী ঝলমলে নির্মম সৌন্দর্য। তাদের তীক্ষ্ণ নজরগুলো ভিড়ের মাঝে যেন কাঁপুনি তোলে। অধিকাংশই যেন কেমন করে দেখছে তার স্বামীর দিকে। ওর চোখে এক চিলতে সংখ্যা জন্মায়। সে সেহরানের দিকে তাকিয়ে দূরে ওই রমণীদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, আপনি কি ওনাদের সাথে কথা বলবেন? সেহরান তখন ফোনে ব্যস্ত ছিল। পরীর প্রশ্ন শুনে সে সামনে তাকায় 1 সেকেন্ড, তারপর আবার ফোনে চোখ নামিয়ে ওকে জ্বালানোর উদ্দেশ্যে কৌতুক মাখা নিষ্ঠুরতায় বলে, কেন? আর ইউ জেলাস ওয়াইফি? পরি রেগে থাকলেও স্বাভাবিকভাবেই বলল, মোটেও না, আমি কাউকে খুঁজে পেয়েছি কথা বলার জন্য। সেহরান হাত থেমে যায় ফোনের স্ক্রিনে, নিভে যায় তার চোখের আগুনে। সে অমনি ফোন থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকায়। ওর কপালে ভাঁজ পড়ে, ধীর ধারালো ক্ষুদ্র কণ্ঠে জিজ্ঞেস করে, কাকে পেয়েছিস? পরী হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা এক সুদর্শন ছেলেকে দেখিয়ে বলে, ওই যে ওইখানে ভিনদেশি সুদর্শন পুরুষটি দাঁড়িয়ে আছে, আপনি যান, আমার কোনো সমস্যা নেই। সেহরানের চোয়াল শক্ত হয়ে ওঠে। ত্বকের নিচে তার রাগ দপদপ করতে থাকে, যেন আগ্নেয়গিরি ধীরে ধীরে ফেটে উঠছে। আকস্মিক নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আশেপাশের সবকিছু ভুলে গিয়ে সে পরীর 2 গাল শক্ত করে চেপে ধরে। হিসহিসিয়ে কণ্ঠে বরফ আর আগুন একসাথে বলে ওঠে, অন্য কারোর সাথে কথা বলার খুব শখ, তাই না ওয়াইফি? তারপর খুব ধীরে ওর মুখের ওপরে ঝুঁকে হুমকি মাখা আদরে বলে, if you really want, tonight will be a long night for you, then go talk to him once if you dare. এরপর পরীর গালটা ছেড়ে দিয়ে তীব্র গরম আগ্রাসনে ওর ঠোঁটে পরপর দুটো অধিকারী চুমু বসিয়ে সেহরান ওর পাশে ধপ করে বসে পড়ে। আর পরীর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক রহস্যময় মধুর দুষ্টু হাসি।
ও নিজের মনে বলে, আমি ঠিক জানি আপনার জন্য উপযুক্ত ডোজ কোনটা। ঠিক তখনই শুরু হয় মাসুক আর ঈশানীর বিয়ে। চতুর্দিকে বিয়ের মিউজিক বেজে ওঠে, আলো, শুভ্রতা, আবেগ আর দহন মাখা সম্পর্কের ভিড়ে সকালটা যেন কোনো নতুন গল্পের দিকেই এগোতে থাকে। আলো, গন্ধ, শব্দ আর অনুভূতির ভিড়ে সবকিছু মিলে যেন এক নতুন দিনের সূচনা হলো। এইদিকে মাসুক দাঁড়িয়ে আছে মার্বেল ফ্লোরে, পেছনের দিকে ফিরে, নিস্তব্ধতার গহীনে আটকে থাকা এক অদমনীয় শঙ্কা নিয়ে। তার আঙ্গুলের ডগা অনিয়ন্ত্রিত কম্পনে জেঁকে বসেছে, কারণ আজ তার ভালোবাসার মানুষটিকে বধূরূপে প্রথমবার দেখার উৎকণ্ঠায়। নরম স্নিগ্ধ এক পায়ের শব্দ বাতাসে ভেসে এলো। ঈশানী এগিয়ে আসে, তার সাদা লেস ভেইল বাতাসে আচ্ছন্ন দোলায় দুলছে। গাউনের পাড় স্নোফলের মতো করে মেঝে স্পর্শ করছে, নিস্তব্ধতাকে আরো গভীর করছে। মাসুক নিস্পৃহ, উষ্ণ, আর তবুও কাপা কণ্ঠে ডাকে সে। মাসুক পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে পুরো ভেন্যু আলো আর ঈশানীর শরীরের রেখায় এসে থমকে দাঁড়ায়। অবাক চোখে মাসুক গ্রীবাটা সামান্য বাঁকিয়ে তাকায় তার সম্মুখের রমণীর দিকে। ইস্যু তার ঠোঁটে অদ্যাবধি অপার বিস্ময়, প্রেম আর মুগ্ধতার অস্পষ্ট এক উৎপীড়ন জমে ওঠে। ওর শ্বাস প্রশ্বাস হিমশীতল হয়ে থমকে যায়। ঈশানী চার্জ ধরে এগিয়ে আসে, স্বাধীনতার মাদকীয় ভঙ্গিতে, আর আত্মবিশ্বাসের বিভোর সৌন্দর্য আর হোয়াইট গোলাপের ঘ্রাণে ভেন্যু গাঢ় হয়ে ওঠে। মাসুকের কাছাকাছি আসতেই দুইজনের উষ্ণ নিঃশ্বাস এক অদৃশ্য অনুভূতির সাম্পন খেয়ায় মিলে মিশে যায়। ভেন্যুর সামনে দাঁড়িয়ে আছেন রেভারেন্ড মাইকেল হ্যারি, ভেন্যুর অনুমোদিত অফিসিয়ান্ট। শুভ্রতায় মোড়ানো তার গাউন, হাতে ছোট্ট একটা কালো বই, মুখে নির্লিপ্ত কিন্তু প্রশান্ত নরম হাসি। আজ তার দায়িত্ব দুটি আত্মাকে এক অমোচনীয় বন্ধনে আবদ্ধ করা। সব অতিথি খুশি হয়ে তাকিয়ে আছে তাদের দিকেই। ঈশানী আর মাসুকের পাশে এসে দাঁড়াতেই তিনি বলেন, ডিয়ারলি বিলাভড। তার কণ্ঠ গভীর, স্নিগ্ধ, অথচ শাসনক্ষম। তোমরা একে অপরকে রিং পরিয়ে দাও। মাসুক ঈশানীর হাতটা ধরল মমতা ভরা দৃঢ়তায়, শান্ত স্বরে বলে, ফ্রম টুডে অ্যান্ড এভরি ডে আফটার ইটস ইউ। ঈশানীর নেত্র টলমল আলোয় ভিজে উঠল। তার শীর্ণ ঠোঁট নরম কাঁপনে রিং পরানোর সময় বলল, ইউ আর মাই কাম, মাই ফর এভার লাইফ লাইন হোম। ফেরি লাইটের আলো ঈশানীর ভেইলে নিঃশ্বাসের মতো ঝিকিমিকি করছিল। রেভারেন্ড মাইকেলের কণ্ঠ আবারও ঘনিয়ে এলো, মিস্টার মাসুক, আলেকজান্ডার হ্যারিস। আর তুমি কি ঈশানী সেরাফিনাকে তোমার আইনগত স্ত্রী হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক? মাসুকের কণ্ঠ ভরে উঠল আচ্ছন্ন আবেগে। ইয়েস, আই উইল। তিনি আবারও বললেন, ঈশানী সেরাফিনা, তুমি কি মাসুক আলেকজান্ডার হ্যারিসকে স্বামী হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক? ঈশানীর চোখের কোণ ভিজে ওঠে। বহু প্রতীক্ষার অদমনীয় প্রার্থনা আজ পূর্ণতার দরজায় দাঁড়িয়ে আছে। ইয়েস, আই উইল। রেভারেন্ড বইটা বন্ধ করে শান্ত হাসি ছড়িয়ে বললেন, কানেকটিকাট রাজ্যের ক্ষমতা বলে, আজ থেকে আমি তোমাদের স্বামী স্ত্রী ঘোষণা করছি, মিস্টার অ্যান্ড মিসেস হ্যারিস। ইউ মে নাও কিস ইউর ব্রাইড। মুহূর্তটা ছিল স্থির হয়ে উঠল, তারপর ভেঙে পড়ল ফেরি লাইট, ক্যামেরা, ফ্ল্যাশ আর মানুষের হাসি আর করতালিতে একটি চুম্বন। তাদের দুটি জীবনের প্রথম অধ্যায়কে পূর্ণতার মর্মার্থে পরিণত করে বিয়েটা সম্পূর্ণ হলো। পুরো ভেন্যু জুড়ে গান বাজছিল নরম স্পন্দনে, পারফেক্ট, ইউ আর সো পারফেক্ট টু মি। মাসুক আর ঈশানী ধীরে ধীরে নাচছে, তাদের ছায়া মার্বেলের ফ্লোরে পড়ে
চিহ্নিত হয় দুটি মানুষের প্রেমে উপচে পড়া প্রতিচ্ছবি। এইদিকে দূর থেকে মাসুক আর ঈশানীর পবিত্র প্রতিজ্ঞার আলো গাঢ় হতে থাকতেই পরীর বুকে এক অদৃশ্য হাহাকার জেঁকে বসে। তার চোখ মুখের বিষণ্ণ নীরবতা সেহরানের দৃষ্টি এড়ায় না। যে মানুষটা নিস্পৃহ মুখে যে কোনো ভিড় স্ক্যান করে ফেলতে পারে, সেই মানুষটাই তার বইয়ের মন খারাপ বুঝে ফেলে শ্বাস নেওয়ার আগেই। সেহরান নিচু স্বরে জিজ্ঞেস করে, কি হলো, মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? খিদে পেয়েছে? পরি দীর্ঘশ্বাসে গলা ডুবিয়ে বলে, ইস, আমাদের বিয়েটাও যদি এমন করে হতো। সেহরানের চোখ সরু হয়ে তাকায় পরীর দিকে, তার কণ্ঠে বিস্ময়কর অভিজাত এক নির্লিপ্ততা। কেন? আমাদের বিয়ে তো যথেষ্ট সুন্দর হয়েছিল। পরী ব্যঙ্গ মিশ্রিত শব্দে হেসে ফেলে, মুখে ভেঙচি কেটে বলে, ও আমাদের বুঝি বিয়ে হয়েছিল? অথচ কি আশ্চর্য, ওই দিন আমাদের বিয়ে ছিল, কিন্তু আমি জানতামই না। ওটা কি বিয়ে বলে? জোর করে বিয়ে, যত্তসব। সেহরান বুঝতে পারে বউ তার সুযোগ বুঝে ঠিকই বিয়ের খোঁটাটা দিয়েই দিল। ওর ঠোঁট বিপজ্জনক হাসি ফুটে ওঠে, যে হাসি একটুখানি কোমলতা আর বাকি পুরোটাই নিয়ন্ত্রণের মাদকীয় ছায়া। ও পরীর দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, বাই এনি চান্স তোর কি আবার আমাকে বর সাজে দেখতে মন চাচ্ছে? হুম? পরীর চোখে মুখে অব্যক্ত উচ্ছ্বাস ফেটে পড়ে। সে উৎফুল্ল হয়ে সেহরানের হাতটা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আরেকবার বিয়ে করুন না সেহরান। আমার ভীষণ ইচ্ছে করছে আপনাকে বর সাজে দেখার, প্লিজ রাজি হয়ে যান। পরীর সরল আবদারে সেহরানের ঠোঁটে দুষ্টু বুদ্ধির ছায়া নেমে আসে। যেমন ঝড়ের আগে গাছের পাতা কাঁপে, ঠিক তেমন। হুম, তোর যেহেতু ইচ্ছে এত আর এত রিকোয়েস্ট করছিস, ভাবছি আরেকবার বিয়ে করব। পরীর খুশি আর ধরে না, অবুঝ শিশুর মতো চকচকে চোখে সে বলে, সত্যি বলছেন? সেহরান ধীর নিশ্চয়তার ভঙ্গিতে মাথা নাড়ে, আমি মিথ্যা বলি না। আমার বউ যখন চাই, তার মানে আমি আবার বিয়ে করছি। তারপর সেহরান হঠাৎ চারিদিকে তাকাতে থাকে, চোখে শিকারীর মতো অনুসন্ধানী তীক্ষ্ণতা। পরী অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন? সেহরান নির্বিকার ভঙ্গিতে চতুর্দিকে চোখ রেখেই বলে, পাত্রী খুঁজছি। ভাবছি এবার আমেরিকান একজনকে খুঁজে নেব, যাতে তোদের দুজনের অ্যাডজাস্টটা করতে সুবিধা হয়। পরী থমকে যায়, তার মুখ মুহূর্তেই ফাটা বেলুনের মতো নিস্তেজ হয়ে চুপসে পড়ে। পাত্রী? কেন? সেহরান ভয়ঙ্কর শান্ত স্বরে বলে, কেন আবার? আমার ছোট্ট বউয়ের ইচ্ছে তার স্বামীর দ্বিতীয় বিয়ে দেখা, তাই আমিও ভাবছি তার ইচ্ছেটা পূরণ করে দেব। এক মুহূর্তে পরীর মুখ নিস্তেজ, সূক্ষ্ম, অভিমানে আচ্ছন্ন হয়ে পড়লেও বুঝতে পারে তার স্বামী নামক অতি চতুর অতিরিক্ত চতুর মানুষটি তার সাথে এতক্ষণ ফাজলামি করেছে। ও আর কিছু বলে না, শুধু মুখ অন্যদিকে ঘুরিয়ে আহত নরম প্রাণীর মতো। সেহরান বুঝতে পেরে ধীরে ধীরে ওর দিকে কাছে এগিয়ে আসে, মুখের খুব কাছে ঝুঁকে অবর্ণনীয় গাঢ় স্বরে বলে, ওয়াইফি, আই নো মাসুক আর ঈশানের বিয়ে দেখে তোর নিজেরও ইচ্ছে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তো সেটা পসিবল না। তাই ভাবছি একেবারে আমার প্রিন্সেস আসার পর আমি তোর ইচ্ছেটা পূরণ করব। তোকে আরেকবার বিয়ে করব, ঠিক আমেরিকান স্টাইলে, বুঝলি? কি, এবার খুশি তো? পরি ধীরে ধীরে তার মুখটা তুলে তাকায় স্বামীর দিকে, চোখে নামহীন আলো জ্বলে ওঠে। সে সেহরানের বুকে মুখ গুজে বলে, ভীষণ খুশি, দারুণ আইডিয়া, কিন্তু আপনি কি করে জানলেন আমাদের প্রিন্সেস আসবে? সেহরান পরীর চুলে কানের পাশে গুজে দিতে দিতে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, ওর দিকে তাকিয়ে থাকে। কারণ আমি বিশ্বাস করি আমাদের প্রিন্সেসই আসবে, আর যা আমি বিশ্বাস করি সেটা মিলেও যায়। পরীর ঠোঁট ধীরে ধীরে এক কোমল হাসি ফুটে ওঠে, চারিদিকে বিয়ের সঙ্গীত তখনও ভেসে আসে।
আর তাদের দুজনের জীবনের আগমনী নতুন অতিথি আর অন্ধকার উজ্জ্বল অধ্যায় যেন নিঃশব্দে অপেক্ষা করছে। আর একটু অদূরে বিয়ের আসরে সবাই ব্যস্ত থাকলেও সেহরিসের নজর বারবার গিয়ে ঠেকে সেহরান আর পরীর খুনসুটির দিকে। আজ তার চোখে ভালোবাসার এক অদৃশ্য দহন আছে, তবু ওদের প্রতি কোনো হিংসা নেই, নেই কোনো ক্ষোভ, যেন একটা স্বীকারোক্তিময় শান্তি। হঠাৎ পাশে তানিশাকে দেখতে পেয়ে সেহরিসের মুখে হালকা হাসি ফুটল। সে নরম গলায় বলল, কোথায় ছিলে? আমি এখানে একা একা বোর হয়ে যাচ্ছিলাম। তানিশা চমৎকার সেই খুনসুটি ভরা হাসি দিয়ে ঠাট্টা করে বলল, আরে বাহ, তার মানে সেহরিস খান আমার সঙ্গ মিস করছে? কি সৌভাগ্য আমার। সেহরিস হেসে মাথা নাড়ালো। তুমি বন্ধু হিসাবে দারুণ তানিশা, আমাকে সত্যি অনেক বোঝো, কিন্তু আমার এই অভিশপ্ত লাইফের সঙ্গে তোমাকে জড়াতে পারবো না, তাই সরি। একটু থেমে সে আবার বলল, জানো, এখন ভাবলে মনে হয় পরীর জন্য ভাইয়াই ঠিক আছে। যার নিজের একটা পরিচিতি আছে, সমাজে বৈধভাবে এক একটি পিতৃ পরিচয় আছে, তার সাথেই আমার পরীকেই মানায়। অ্যাটলিস্ট আমার মতো অবৈধ কারোর সাথে নয়। আজ সত্যি ওদের জন্য খুব খুশি লাগছে। তানিশা হাত বাড়িয়ে সেহরিসের কাঁধে আলতো চাপ দিল। এইসব ভেবে নিজেকে কষ্ট দিও না সেহরিস, এতে তোমার কোনো দোষ নেই। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, আর আমায় তুমি তোমার বন্ধুর চোখেই দেখো, তাতে আমার কোনো আপত্তি নেই। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এর তো কোনো মানে নেই। এই যে সবসময় তোমার পাশে থাকতে চেয়ে দিয়েছ, এটা কম কি? সেহরিস ওর দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। তুমি খুব ভালো তানিশা, আমি চেষ্টা করব তোমার সাথে সারা জীবন যোগাযোগ রাখার। এইদিকে মাসুক আর ঈশানী বিয়ের প্রতিজ্ঞা যখন ভেন্যুর বাতাসটাকে আরো পবিত্র করে তুলেছে, ঠিক তখনই ভিড়ের এক পাশে দাঁড়িয়ে থাকা রাহুল অদ্ভুত এক শূন্যতা অনুভব করে। তার আঙ্গুল ধীরে ধীরে তানহার হাতের দিকে তাক এগিয়ে আসে, আর সেই হাত ছুঁতেই তানহার যেন নিঃশ্বাস আটকে আসে। তানহা রাহুলের হাতটা শক্ত করে ধরল। তার কণ্ঠে মৃদু অনুরোধের সুর, কিন্তু চোখে ছিল একদমই সরল নিষ্পাপ সত্য। ধানি লঙ্কা, চলো না, আজই আমাদের বিয়ের নিউজটা পাবলিকলি অ্যানাউন্স করে দেই, তাহলে আমাকে আর তোমায় ছাড়া থাকতে হবে না। বিয়ের পরও বউ ছাড়া থাকা ভীষণ কষ্টের। রাহুলের হাত সে নিজের হাতের মুঠোয় গভীরভাবে চেপে ধরল, যেন পুরো পৃথিবী থেকে কেড়ে নিয়ে নিজের কাছে রাখছে। তার দৃষ্টি তখনও মাসুক আর ঈশানীর দিকে, কিন্তু কথাগুলো ছিল রাহুলের হৃদয়ের মধ্যে সোজা ঢুকে যাওয়ার মতো কোমল। এত অধৈর্য হচ্ছেন কেন? আমি তো এখন আপনারই। আমাদের এই বিয়ে হয়ে গেছে, শুধু অনুষ্ঠানই তো বাকি। ভাইয়া বলেছেন এদিকের ঝামেলাগুলো মিটলেই তো দেশে ফিরে অনুষ্ঠান করবে। আর আব্বু আম্মু যদি জানতে পারে আমি তো এত বড় একটা কাণ্ড করেছি, তাহলে আর রক্ষা নেই। ওনারা খুব কষ্ট পাবেন। আমি চাই না এই মুহূর্তে তাদের কোনো যন্ত্রণা দেই, তাই বলছি কিছুদিন অপেক্ষা করুন, ভাইয়া সবকিছু ম্যানেজ করবে। তানহার প্রত্যেকটি শব্দের মধ্যে পরিপক্কতা আর সীমাহীন আনুগত্যের মিশ্রণ ছিল, যা রাহুল বুঝতে পেরে গভীর এক নিঃশ্বাস ফেলে, যেন বুক ভরাট করে ব্যথাকে চেপে রেখেছে। সে জানে তার ধানি লঙ্কা যতটা নরম, তার সিদ্ধান্তগুলো ঠিক ততটাই কঠিন। রাহুল ধীরে ধীরে ওর মুখের দিকে তাকালো, চোখে অদ্ভুত এক ভয়ের ছায়া। এই ধানি লঙ্কা, একটা কথা দাও, ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, যত বড়ই ঝড় আসুক না কেন, তুমি কিন্তু নিজেকে কখনোই আমার থেকে দূরে সরিয়ে নেবে না। কথা দাও। তানহা চোখ ছোট ছোট করে তাকায় রাহুলের দিকে, তার কণ্ঠে খানিকটা অবাক আর খানিকটা অভিমানের মাদকীয় মিশ্রণ। কিন্তু আমি এমন করতে যাব কেন? আর তাও আবার আপনার সাথে? রাহুল আর নিজেকে আটকে রাখতে পারে না। সে তানহাকে নিজের বাহুতে টেনে নেয়, এক পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটে নরম কিন্তু অধিকারী এক চুমু দিয়ে ফিসফিস করে বলে, না, কিছু না। আমি শুধু কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না, দ্যাটস ইট। আসলে
লাইফ কখন কোন দিকে মোড় নেয় তা তো কেউ জানে না, তাই বললাম আর কি। ভীষণ ভালোবাসি তোমায় ধানি লঙ্কা, অসম্ভব রকম ভালোবাসি। তানহা ধীরে ধীরে রাহুলের বুকে মুখ লুকিয়ে ফেলে, যেন জীবনের সব নিরাপত্তা তার এই বুকের মধ্যেই। তার কণ্ঠ ডুবে যায় রাহুলের হৃদস্পন্দনে। রাহুল, আপনার ধারিনী লঙ্কাও আপনাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। বাইরের ভেন্যুতে আলো ঝলমল করছে গানের তালে, প্রেমিক প্রেমিকারা হাত ধরছে আর অতিথিরা সবাই হাসছে। কিন্তু রাহুল আর তানহার ছোট্ট পৃথিবীটা ঠিক সেই মুহূর্তেই আরো গভীর, আরো অদ্ভুতভাবে বাধা পড়ে যায় একটা এমন বন্ধনে যা দুজনের অস্তিত্বের সাথেই জড়িয়ে যায়। এখন শুধু দেখার পালা ভাগ্য তাদের কোন দিকে নেয়।